শুভ সকাল। বিগত ক্লাসে আমরা সোনার তরী কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন দর্শন চিন্তাকে উপস্থাপন করছেন বা কোন ভাবনা থেকে তিনি সোনার তরী কবিতা লিখছেন সে সম্পর্কে প্রারম্ভিক আলোচনা করেছিলাম। আজকে আমরা কবিতাটি পাঠ করব, বিশ্লেষণ করে সেই দার্শনিক স্বরূপ উন্মোচন করার চেষ্টা করব। আমাদের আজকের পাঠের শিরোনাম রূপকাশ্রয়ী কবিতা সোনার তরী, দার্শনিক ভাবনার স্বরূপ উন্মোচন। আমরা আমাদের আজকের শিরোনামে যে শব্দটি শুরুতে ব্যবহার করেছি সেখানে আমরা লিখেছি যে রূপকাশ্রয়ী কবিতা সোনার তরী। তাহলে শুরুতেই রূপকের প্রসঙ্গটি আমাদের বুঝে নেওয়া প্রয়োজন। রূপক বলতে আমরা যে বিষয়টি বুঝি সেটি হচ্ছে যে কোনো একটি লেখা পাঠ করার পরে সাধারণ একটি অর্থ দাঁড়ায়, কিন্তু সেই লেখাটি যখন আমরা অনুধাবন করার চেষ্টা করি, সেই লেখাটি যখন আমরা গভীরভাবে ভাবার চেষ্টা করি, তখন যেই প্রসঙ্গটি আমাদের সামনে আসে, অর্থাৎ একটি বিষয়ের অন্তরালে যখন আরেকটি বিষয় জানাতে চান লেখক, সেই ধরনের লেখাকে, সেই ধরনের বিষয়কে আমরা রূপকাশ্রয়ী বলি। সোনার তরী ঠিক সেরকম ভাবেই একটি রূপকাশ্রয়ী লেখা, রূপকাশ্রয়ী কবিতা। এখানে রূপকের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটি দার্শনিক চেতনাকে বা একটি দার্শনিক চিন্তাকে আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছেন। সোনার তরী কবিতাটি যখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, সেই সময়টাতে এই সোনার তরী কবিতার অর্থ কি, কিংবা এই সোনার তরী কবিতার মধ্যে ঠিক কি ধরনের ভাব নিহিত রয়েছে, এই প্রসঙ্গে অনেক কথাবার্তা চলছিল। অনেকেই এই কবিতার মর্মার্থ যেন উদ্ধার করতে পারছিলেন না। তখন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই ভাবলেন বা নিজেই প্রয়োজনটা অনুভব করলেন যে সোনার তরী কবিতার মধ্য দিয়ে তিনি আসলে কি বলতে চান, সেই প্রসঙ্গে তিনি নিজেই কিছু লিখবেন। তিনি সেই কবিতা প্রসঙ্গে কি লিখেছিলেন আমরা একটু পাঠ করে জানার চেষ্টা করি। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, সোনার তরী বলে একটি কবিতা লিখেছিলুম। এই উপলক্ষে তার একটা মানে বলা যেতে পারে। মানুষ সমস্ত জীবন ধরে ফসল চাষ করছে, তার জীবনের ক্ষেতটুকু দ্বীপের মতো, চারিদিকেই অব্যক্তের দ্বারা বেষ্টিত। ওই একটুখানি তার কাছে ব্যক্ত হয়ে আছে। যখন কাল ঘনিয়ে আসছে, যখন চারদিকের জল বেড়ে উঠছে, যখন আবার অব্যক্তের মধ্যে তার ওই চরটুকু তলিয়ে যাবার মতো সময় হলো, তখন তার সমস্ত জীবনের কর্মের যা কিছু নিত্য ফল তা সে ওই সংসারের তরণীতে বোঝাই করে দিতে পারে। সংসার সমস্তই নেবে, একটি কণাও ফেলে দেবে না। কিন্তু যখন মানুষ বলে ওই সঙ্গে আমাকেও নাও, আমাকেও রাখো, তখন সংসার বলে তোমার জন্য জায়গা কোথায়, তোমাকে নিয়ে আমার হবে কি? তোমার জীবনের ফসল যা কিছু রাখবার যোগ্য সমস্তই রাখবো, কিন্তু তুমি তো রাখবার যোগ্য নও। প্রত্যেক মানুষ জীবনের কর্মের দ্বারা সংসারকে কিছু না কিছু দান করছে। সংসার তার সমস্তই গ্রহণ করছে, রক্ষা করছে, কিছুই নষ্ট হতে দিচ্ছে না। কিন্তু মানুষ যখন সেই সঙ্গে অহংকেই চিরন্তন করে রাখতে চাইছে, তখন তার চেষ্টা বৃথা হচ্ছে। এই যে জীবনটি ভোগ করা গেল, অহংটিকেই তার খাজনা স্বরূপ মৃত্যুর হাতে দিয়ে হিসেব চুকিয়ে যেতে হয়। এটি কোনো মতেই জমাবার জিনিস নয়। সোনার তরী কবিতার ব্যাখ্যা করার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর এমন প্রসঙ্গের অবতারণা করেছিলেন, তিনি নিজেই এই কথাগুলো লিখেছিলেন। এখন এই যে আমরা অংশটুকু পাঠ করলাম, সেই অংশ থেকে আমরা আসলে কি বুঝতে পারি সেই প্রসঙ্গগুলো নিয়ে আগে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। তিনি বলছেন যে সোনার তরী কবিতার মধ্যে তিনি একটা নতুন ভাবের উপস্থাপন করছেন, নতুন এক ধরনের দর্শন চিন্তাকে তিনি এখানে উপজীব্য করছেন। সেই চিন্তার জায়গাটা কি, যে মানুষ তার সমস্ত জীবন ধরেই ফসল চাষ করছে। এই ফসল চাষ করার মানে হচ্ছে যে মানুষ তার সমস্ত জীবন ধরেই সৃষ্টিশীল কাজের সঙ্গে জড়িয়ে আছে, বা নতুন কিছু তৈরি করতে চাইছে, নতুন কিছু সৃষ্টি করছে, এবং তার সেই সৃষ্টিকে তিনি কি করছে, মানে মানুষ সেই সৃষ্টিকে সংসারের হাতে তুলে দিচ্ছে, অর্থাৎ পৃথিবীর কাছে তুলে দিচ্ছে। পৃথিবী সেই সৃষ্টিকে, সেই নতুন প্রজন্মের কাছে সেই সৃষ্টিকে পৌঁছে দিচ্ছে।
পাশাপাশি এই সৃষ্টির মধ্যে যা কিছু সুন্দর ছিল সেই সকল কিছুই সে নিংড়ে নিচ্ছে, কোনো কিছুই সে রেখে দিচ্ছে না। এবং যখন মানুষ নিজেও সেই সংসারে আজীবন থাকতে চায়, তখন দেখা যায় যে মানুষের ঠাঁই হয় না, অর্থাৎ মানুষের কীর্তির ঠাঁই হচ্ছে কিন্তু মানুষটির ঠাঁই হচ্ছে না। এমন ধরনের একটি দর্শন চিন্তা আমরা তার এই কবিতার মধ্যে দেখতে পাচ্ছি, বা রবীন্দ্রনাথ নিজে এই কথাগুলো বলছেন। পাশাপাশি আরেকটি বিষয় আমরা খেয়াল করি যে শেষাংশে তিনি যখন বলছেন যে প্রত্যেক মানুষ জীবনের কর্মের দ্বারা সংসারকে কিছু না কিছু দান করে এবং সংসার সমস্ত কিছুই গ্রহণ করে, কিন্তু ওই অহং চেতনা, অহংকার, আমাকে টিকিয়ে রাখো, এমন ধরনের চেতনা যখন মানুষের মধ্যে কাজ করে তখন পৃথিবী কিন্তু তাকে গ্রহণ করতে পারে না। তার কাজগুলোকে গ্রহণ করছে, কীর্তিকে গ্রহণ করছে, কর্মকে গ্রহণ করছে, কিন্তু ওই মানুষটাকে গ্রহণ করছে না। আমরা খুব স্বাভাবিকভাবে যদি চিন্তা করি, বিগত ক্লাসেও এই প্রসঙ্গগুলো বলেছিলাম যে যিনি কিনা আগুন আবিষ্কার করেছে সেই মানুষটিকে পরবর্তীকালে হয়তো আমরা স্মরণে রাখছি না, কিন্তু তার সেই আবিষ্কারকে আমরা ব্যবহার করছি। রবীন্দ্রনাথ সেই বস্ত্র আবিষ্কারের কথাও বলছেন। আমরা এই সময়ে যদি চিন্তা করি, যখন প্রথম কম্পিউটার আবিষ্কার করা হলো, সেই সময়টাতে এই কম্পিউটারকে আমরা যেমনভাবে গ্রহণ করেছি, এখনো কিন্তু কম্পিউটারের সেই গ্রহণযোগ্যতার জায়গাটা কিন্তু কমে যায়নি। এমন অনেকেই আছে যে কম্পিউটার যিনি আবিষ্কার করেছেন তার কথা হয়তো মনে নেই, স্মরণে রাখছেন না তার নাম, কিন্তু সেই সৃষ্টিকে আমরা কিন্তু গ্রহণ করেছি, সেই নতুন সৃষ্টিকে আমরা গ্রহণ করছি, ব্যবহার করছি, পাশাপাশি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছি। পরবর্তী প্রজন্ম হয়তো এটিকে আরো বেশি উন্নত করার চেষ্টা করছে। তাহলে কোনো কিছুই কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি না। সুন্দর সৃষ্টি, মহৎ সৃষ্টি, যেই সৃষ্টি পরবর্তীকালে আমাদের জীবনকে আরো বেশি সহজ করে দেয়, সুন্দর করে দেয়, জীবনকে নতুনভাবে ভাবতে শেখায়, সেই সকল রকমের কর্ম বা কীর্তিকে কিন্তু সংসার বা পৃথিবী ধরে রাখে, কাল ধরে রাখে, আমরা মহাকাল বলি। কিন্তু সেই মানুষটি হয়তো আর, বা সেই মানুষটির নাম হয়তো মানুষ আর মনে রাখছে না। এই চিন্তার জায়গা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতাটি লিখলেন এবং সেই কবিতার ভাঁজে ভাঁজে তিনি এই দর্শন চিন্তার যে বিষয়টি রয়েছে সেটিকে রূপকের মাধ্যমে উপস্থাপন করছেন। তাহলে আমরা রূপক বা রূপকাশ্রয়ী কবিতা বলতে কি বুঝবো সেই প্রসঙ্গ নিয়ে কথা বললাম। পাশাপাশি সোনার তরী কবিতাটির মর্মার্থ কি, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ঠিক কি ভাষায় কিভাবে তার মর্মার্থ ব্যাখ্যা করেছেন সেই অংশটুকু আমরা পাঠ করলাম। এবারে আমরা সোনার তরী কবিতা বিশ্লেষণের দিকে মনোযোগী হব। তার আগে আমাদের কিছু বিষয় নিজেদের অনুশীলন খাতায় লিখে নিতে হবে। আমরা বলেছি যে এটি রূপকাশ্রয়ী কবিতা। এই রূপকের মধ্যে দুটো ব্যাপার থাকে। একটি ব্যাপারকে আমরা বলছি যে সাধারণ অর্থ, আমরা একটু লিখবো এই বিষয়গুলো। একটিকে আমরা বলছি সাধারণ অর্থ এবং অন্যটিকে আমরা বলছি বিশেষ অর্থ। অর্থাৎ সোনার তরী কবিতাটি পাঠ করার পরে আমরা যে বিষয়টি পাবো বা বুঝবো, পাঠের মধ্য দিয়ে আমাদের যা মনে হবে সেটি হচ্ছে সাধারণ অর্থ। আমরা যখন এই কবিতাটি অনুধাবন করব তখন আমরা যে বিষয়টি উপলব্ধি করতে পারবো সেটি হচ্ছে বিশেষ অর্থ। এই সোনার তরী কবিতার মধ্যে কয়েকটি প্রসঙ্গ আছে যেগুলোকে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে, যা পরবর্তীকালে বিশেষ অর্থের ক্ষেত্রে বিশেষভাবে ভিন্ন মাত্রা পাচ্ছে বা ভিন্ন অর্থ দাঁড় করানো যাচ্ছে। আমরা সেই প্রসঙ্গগুলো নিয়ে এবার একটু কথা বলবো। আমাদের অনুশীলন খাতায় আমরা এভাবে দুটো ভাগ করে নেব। এক পাশে আমরা লিখব সাধারণ অর্থ এবং অন্য পাশে আমরা লিখব বিশেষ অর্থ। সোনার তরী কবিতাটি ইতোমধ্যে তোমাদের পড়া আছে, পাঠ করেছো নিশ্চয়ই। এবারে সোনার তরী কবিতার মধ্যে কি কি বিষয় আছে দেখো। সোনার তরী কবিতার মধ্যে আছে কৃষক, একটি প্রসঙ্গ আছে। এটি পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে সাধারণ অর্থে কৃষক এবং বিশেষ অর্থে ভিন্ন মাত্রা প্রকাশ করছে। বিশেষ অর্থে কি? বিশেষ অর্থে বোঝানো হচ্ছে শিল্পী, বোঝানো হচ্ছে স্রষ্টা মানে যিনি সৃষ্টি করছেন, বোঝানো হচ্ছে কবি নিজেকেই যেন বোঝাচ্ছেন। এই কৃষক রূপকের মধ্য দিয়ে বা কৃষকের মধ্য দিয়ে, কৃষক রূপকের অন্তরালে শিল্পী সত্তাকে, স্রষ্টা সত্তাকে কিংবা কবি সত্তাকে প্রকাশ করা হচ্ছে। এরপরে দেখো পরবর্তীকালে আরেকটি বিষয় আছে কবিতার মধ্যে,
যেটিকেও রূপকার্থে ব্যবহার করা হচ্ছে। ছোট ক্ষেত, এই ছোট ক্ষেত দ্বারা কি বোঝানো হচ্ছে? ছোট ক্ষেত দ্বারা বোঝানো হচ্ছে পৃথিবীকে। মানুষ যেই জায়গায় বিচরণ করছে, পৃথিবীকে, সংসারকে, ঠিক আছে, পৃথিবী বা সংসার যেন বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপরে যে আরেকটি প্রসঙ্গ রয়েছে, দেখো আমরা কবিতা পাঠে দেখতে পাবো যে বাঁকা জল, বাঁকা জলের কথা বলা আছে, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এরকম বাঁকা জলের কথা বলা আছে। সেই বাঁকা জলের দ্বারা প্রতিকূল সময়কে বোঝানো হচ্ছে, প্রতিকূল সময়কে বোঝানো হচ্ছে। অর্থাৎ বাঁকা জল রূপকের অন্তরালে একটি বিশেষ অর্থ প্রকাশ পাচ্ছে, সেই অর্থটিকে আমরা কি বলছি? প্রতিকূল সময় আমরা লিখতে পারছি। আবার এটিকে অনন্ত কাল স্রোতের প্রতীক হিসেবেও যেন উপস্থাপন করা হচ্ছে। অনন্ত কাল স্রোত, কালের যেই স্রোত, সময়ের যে স্রোত, অনন্ত কাল স্রোত, অনন্ত সময়ের স্রোতকেও যেন উপস্থাপন করা হচ্ছে। তাছাড়া এখানে রয়েছে সোনার ধান, এই প্রসঙ্গ রয়েছে। এই সোনার ধান কি? কৃষক যদি শিল্পী হয়, তার উৎপাদিত ফসল হচ্ছে সোনার ধান, তাহলে সোনার ধানের অন্তরালে কোন বিষয়টি প্রকাশ পাচ্ছে? যে শিল্পীর শ্রেষ্ঠ সৃষ্টিকে যেন উপস্থাপন করা হচ্ছে। শিল্পীর শ্রেষ্ঠ সৃষ্টিকে, অথবা কবির শ্রেষ্ঠ সৃষ্টিকে, অথবা যিনি সৃষ্টি করছেন তার শ্রেষ্ঠ সৃষ্টিকে উপস্থাপন করা হচ্ছে। আমরা কি লিখতে পারছি? অর্থাৎ শিল্পীর শ্রেষ্ঠ সৃষ্টি কিংবা কবির শ্রেষ্ঠ কর্ম, কবির শ্রেষ্ঠ কর্ম। আমাদের লেখা বোঝা যাচ্ছে ঠিক করে? একজন জানিয়েছো, আহসানুল্লাহ, ধন্যবাদ। তাহলে আমরা কৃষক বলতে কি বুঝবো? কৃষক রূপকের অন্তরালে প্রকাশ করা হচ্ছে শিল্পীকে, স্রষ্টাকে বা কবিকে। ছোট ক্ষেত রূপকের অন্তরালে পৃথিবী বা সংসারকে, যেখানে আমরা বিচরণ করছি সেই প্রসঙ্গকে বোঝানো হচ্ছে। বাঁকা জল দ্বারা প্রতিকূল সময় বা অনন্ত কাল স্রোতকে যেন উপস্থাপন করা হচ্ছে। সোনার ধান দ্বারা প্রকাশ করা হচ্ছে শিল্পীর শ্রেষ্ঠ সৃষ্টি কিংবা কবির শ্রেষ্ঠ কর্মকে। আবার আমরা দেখব সেখানে তরণীর কথা বলা আছে। তরণী মানে কি? তরণী শব্দের অর্থ কি? তরণী শব্দের অর্থ হচ্ছে নৌকা। এই তরণী রূপকের অন্তরালে মহাকালকে প্রকাশ করা হচ্ছে। যেই মহাকাল মানুষের এই শ্রেষ্ঠ কর্মগুলোকে ধারণ করে, যেই মহাকাল মানুষের শ্রেষ্ঠ কর্মগুলোকে ধারণ করে। তাহলে আমরা কি বুঝলাম? যে তরণী হচ্ছে, শব্দের অর্থ কি? শব্দের অর্থ নৌকা, কিন্তু এই নৌকা রূপকের অন্তরালে কি করা হচ্ছে? মহাকালকে যেন প্রকাশ করা হচ্ছে। আমরা আবার একটু স্মরণ করে নেই, বা পুরো বিষয়টি আমরা যদি আবার বলি, যে রূপক বলতে আমরা কি বুঝি? রূপকাশ্রয়ী সোনারতরী কবিতার মধ্যে দুটো প্রবণতা রয়েছে বা দুটো বিষয় রয়েছে আমরা বলতে পারি। একটি হচ্ছে সাধারণ অর্থ, কবিতাটি পড়লে একটি সাধারণ অর্থ আমাদের সামনে এসে উপস্থাপিত হয়, যে একজন কৃষক ধান কেটেছে। কবিতাটি যেহেতু আমাদের সকলেরই পাঠ করা আছে, তো কি হয়েছে যে একজন কৃষক ধান কেটে বসে আছে এক নদীর পাড়ে, এবং একটা তরণী বা একটা নৌকা দেখে তার মধ্যে এক রকমের আশা তৈরি হলো। সে সেই নৌকার মধ্যে সকল ধান তুলে দিল এবং সেই নৌকাটি তাকে রেখে চলে গেল। এটা হচ্ছে সাধারণ অর্থের জায়গা। সেই সাধারণ অর্থের মধ্য দিয়ে, সাধারণ বিষয়ের মধ্য দিয়ে কি প্রকাশ করা হচ্ছে বা এর অনুধাবনের মধ্য দিয়ে, বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা কোন দার্শনিক চেতনাকে পাচ্ছি, সেটি হচ্ছে মূলত বিশেষ অর্থ। আমরা এই প্রসঙ্গগুলোকে মানে কবিতার মধ্যে যা যা ব্যবহার করা হয়েছে, সেগুলো পরবর্তীকালে কি বিশেষ অর্থে
রূপান্তরিত হলো সেটির একটা তালিকা আমরা দেবার চেষ্টা করেছি। এখানে কৃষক বলতে বোঝানো হচ্ছে শিল্পীকে, স্রষ্টাকে কিংবা কবিকে। আবার ছোট ক্ষেত বলতে বোঝানো হচ্ছে পৃথিবী বা সংসারকে, অর্থাৎ যেখানে আমরা বিচরণ করছি। বাঁকা জল বলতে বোঝানো হচ্ছে প্রতিকূল সময়কে অথবা অনন্ত কালস্রোত, অর্থাৎ সময়ের যে অনন্ত প্রবাহ, সেই প্রবাহের মধ্যে উত্থান পতন রয়েছে, এই প্রসঙ্গ। আবার সোনার ধান, স্বাভাবিকভাবেই কি করা হচ্ছে যে যেহেতু কৃষক বলতে আমরা বুঝে নিচ্ছি যে এই রূপকের অন্তরালে নিহিত অর্থ হচ্ছে যে কবি বা শিল্পী, তাই সোনার ধান, যেহেতু কৃষকের ফলানো ধানকেই আমরা বলছি, তার পরিশ্রমের ফসলকেই আমরা সোনার ধান বলছি, তাহলে শিল্পীর পরিশ্রমের যে ফসল, অর্থাৎ শিল্পীর যে শ্রেষ্ঠ কর্ম বা কবির যেই শ্রেষ্ঠ কর্ম রয়েছে, সেটিকে আমরা সোনার ধান বলছি। আবার রয়েছে তরণী প্রসঙ্গ। তরণী শব্দের অর্থ নৌকা, কিন্তু এখানে বোঝানো হচ্ছে কি, এখানে বোঝানো হচ্ছে তরণী যেন মহাকাল, অর্থাৎ সময়, যে কিনা এই কবির শ্রেষ্ঠ শিল্পীগুলো, শ্রেষ্ঠ শিল্পগুলোকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে। তো এই ছিল আমাদের রূপকের যে ব্যাখ্যার অংশ, সেই অংশটি। এ পর্যায়ে আমরা কবিতা পাঠের মধ্য দিয়ে বিশ্লেষণটি আরো বেশি সুস্পষ্ট রূপে বুঝে নেবার চেষ্টা করব। আমরা আমাদের গ্রন্থের মধ্যে এই প্রসঙ্গগুলো অবশ্যই প্রত্যেকটি বাক্যের পাশাপাশি লিখে রাখবো, ঠিক আছে? আচ্ছা, আমরা এই যে সাধারণ অর্থ বললাম আর বিশেষ অর্থ বললাম, এই বিশেষ অর্থের মধ্য দিয়ে কি করা হচ্ছে? বিশেষ অর্থের মধ্য দিয়ে লেখক এখানে যেন নিজের জীবন দর্শনকে উপস্থাপন করছেন। জীবন দর্শন বা নিজের যেই দার্শনিক চেতনা, যেটার কথা আমরা একদম শুরুতেই বললাম, এই বিশেষ অর্থের মধ্য দিয়ে জীবন দর্শন বা দর্শনকে তিনি উপস্থাপন করছেন। যেই দর্শনের মধ্য দিয়ে, সোনারতরী কবিতার যেই দার্শনিক ভাবনার মধ্য দিয়ে আমরা বলতে পারি একটি কথা, যে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, এই কথাটি বা এই ধরনের একটি বাক্যে আমরা উপনীত হতে পারি, সিদ্ধান্তে উপনীত হতে পারি। আমরা এই পর্যায়ে কবিতাটি পাঠ করছি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। এই অংশটুকু কবিতার প্রথম স্তবক। আমরা প্রথম স্তবকটি পাঠ করলাম। এবারে খেয়াল করি যে কি বিষয় আছে। আমরা একদম শুরুতেই বুঝতে পারছি যে এখানে একটি এমন বর্ণনা দেয়া আছে যেটা কিনা বর্ষণ মুখর কোনো একটি দিনের বর্ণনা, যখন কিনা গগনে কি রয়েছে, অর্থাৎ আকাশে মেঘ গর্জন করছে। গরজে মানে গর্জন করছে, আকাশে মেঘ গর্জন করছে এবং বর্ষাটা কেমন, ঘন বর্ষা, অর্থাৎ বর্ষণ হচ্ছে অনেক ঘনভাবে। এখানে আমরা দেখতে পাই যে পদ্মা তীরের যেন এক অতি পুরাণ ঘটনাকে অপূর্ব শব্দ সঙ্গতির মধ্য দিয়ে এবং ছন্দ মাহাত্ম্যের মধ্য দিয়ে, অর্থাৎ এই কবিতাটি কিন্তু ছন্দময়। আমরা খেয়াল করে দেখি যে অন্তমিল কিন্তু রয়েছে, একটি বাক্যের পরে, একটি চরণের পরে যখন আমরা আরেকটি চরণের দিকে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে এখানে চরণান্তিক মিল রয়েছে। চরণান্তিক মিল, কি শব্দটি বললাম? চরণান্তিক মিল, যেটাকে আমরা বলতে পারি অন্তমিল, অর্থাৎ চরণান্তিক মিল মানে চরণের অন্তে, মানে চরণের শেষে, চরণের শেষের যে মিল, সেটিকে আমরা চরণান্তিক মিল বলি। একে আবার অন্তমিলও বলা যায়। খেয়াল করে দেখো যে প্রথম বাক্যের শেষে আছে বরষা, তারপরে আছে কি ভরসা। দেখো এখানেও আ আছে, এখানেও আ আছে, তাই না? তাহলে চরণের শেষে কি আছে? মিল আছে, এই জন্য আমরা বলছি কি চরণান্তিক মিল। এটুকুন যদি লেখা হয়ে গিয়ে থাকে সাধারণ অর্থ বিশেষ অর্থ, তাহলে আমরা একটু মুছতে চাইছি যাতে আমরা আরেকটু ব্যবহার করতে পারি বোর্ডটা স্বচ্ছন্দে। এটুকু লেখা হয়ে গেছে না আমাদের? ঠিক আছে, ধন্যবাদ। এবারে দেখো তিনি বলছেন যে আমরা যে কথাটা বললাম যে পদ্মা পাড়ের একটা দৃশ্য, একটা অতি পুরনো দৃশ্য যেন তিনি এখানে অপূর্ব শব্দের মধ্য দিয়ে এবং ছন্দ মাহাত্ম্যের মধ্য দিয়ে, আমরা বলছি অপূর্ব শব্দ সঙ্গতি, এখানে আমরা দেখতে পাবো যে
অনেক সুন্দর শব্দ তিনি ব্যবহার করছেন। এই জন্য আমরা কি বলছি যে অপূর্ব শব্দ সঙ্গতি। সঙ্গতি মানে কি, যে শব্দের সঙ্গে শব্দের যেন কি আছে, সঙ্গতিটা রক্ষা করা হচ্ছে, মিল যেন রয়েছে। অপূর্ব ছন্দ সঙ্গতি এবং ছন্দ মাহাত্ম্য, শব্দ সঙ্গতি এবং ছন্দ মাহাত্ম্য, ছন্দের মধ্যে একটা মহৎ ব্যাপার যেন রয়ে গেছে, ছন্দ মাহাত্ম্যের মধ্য দিয়ে তিনি প্রকাশ করছেন এক নদী তীরের ঘটনা, নদী তীরের পরিবেশ। এখানে বলা হচ্ছে যে কুলে একা বসে আছি নাহি ভরসা। এই যে বসে আছে কে, কৃষক বসে আছে, কবি বসে আছে বা শিল্পী বসে আছে। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। রাশি রাশি কি ধরনের শব্দ আমরা জানি, আমরা মাধ্যমিক পর্যায়ে এগুলো পড়েছি যে রাশি রাশি হচ্ছে দ্বিরুক্ত শব্দ, এবং এই রাশি রাশি দ্বিরুক্ত শব্দটি ব্যবহার করে কি বোঝানো হয়েছে, আধিক্য বোঝানো হয়েছে, যে অনেক ধান কেটেছে। এটি হচ্ছে সাধারণ অর্থ। আমরা বিশেষ অর্থের কথা যদি চিন্তা করি, যে কবিতার অসংখ্য শ্রেষ্ঠ শিল্পকে নিয়ে যেন অপেক্ষা করছে। ভাড়া ভাড়া শব্দটির অর্থ হচ্ছে ধান রাখার পাত্র। এগুলো আমাদের গ্রন্থের মধ্যেই দেয়া আছে, শব্দার্থ টিকা অংশে তোমরা জানো। ধান রাখার পাত্র, ভাড়া হচ্ছে ধান রাখার পাত্র। তাহলে কবি কি করছেন, কবি যেন অনেক শ্রেষ্ঠ শিল্পকে তৈরি করে প্রস্তুত করে নিয়ে সে যেন অপেক্ষা করছে। এরপর দেখো, ভরা নদী খুর ধারা। খুর ধারা মানে খুরের মতন ধারালো যেই স্রোত, কি খুরের মতো ধারালো স্রোত, খুরের মতো ধারালো স্রোত। হ্যাঁ, এগুলো আমাদের শব্দার্থ এবং টিকার অংশে আছে, তোমরা নিশ্চয়ই পড়েছো ইতোমধ্যে। ভরা নদী ক্ষুরধারা খর পরশা। খর পরশা হচ্ছে ধারালো বর্ষা, ধারালো বর্ষা। একটি অংশে বলা হচ্ছে খুরের মতো ধার, আর একটি অংশে বলা হচ্ছে বর্ষার মতন ধার। একখানি ছোট ক্ষেত, আচ্ছা পরে বলা হচ্ছে যে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। অর্থাৎ এই যে এত সৃষ্টি তিনি করছেন, এই সৃষ্টি করতে 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 যেন মহাকাল ঘনিয়ে এলো, তার যেন সময় শেষ হয়ে যাচ্ছে এমন কথা কবির মনে হচ্ছে। অর্থাৎ সময়ের স্রোতে বিলীন হয়ে যাবার একটা ভয় আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি। আমরা এগুলো সব লিখবো আমাদের গ্রন্থে। হ্যাঁ, সময়ের স্রোতে প্রত্যেকটি বাক্যের পাশে যদি লিখে রাখি, আমাদের অনুধাবনমূলক প্রশ্নের উত্তর করা সহজ হবে। সময়ের স্রোতে বিলীন হয়ে যাবার ভয়, সময়ের স্রোতে বিলীন হয়ে যাবার ভয়। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। আমরা সাধারণ অর্থের কথা যদি বলি, যে একখানি ছোট ক্ষেতে তিনি কি করছেন, মানে এক কৃষক যেন ফসল ফলাচ্ছেন, সেখানে সে একা বসে আছে এবং চারদিকে বাঁকা জল, মানে চারদিকেই হচ্ছে একেবারে প্লাবিত হয়ে আছে এরকম, মানে কল্পনা করা হয়েছে কিসের মতো। আমরা যখন ওই অংশটুকু, অর্থাৎ রবীন্দ্রনাথ কি বলছিলেন সেই অংশটুকু যখন আমরা পাঠ করছিলাম, তখন তিনি কি বলছেন, যে মানুষ যেন একটি সংসারে, মানে দ্বীপের মতন একটি জায়গায় যেন আছে। তাহলে এই যে ছোট ক্ষেত, একখানি ছোট ক্ষেত আমি একলা এবং চারপাশে যে বাঁকা জল, তাহলে ওই অংশটাকে কিসের মতন মনে হচ্ছে, যে দ্বীপের মতো। দ্বীপের মধ্যে কি হয়, যে একটা জায়গায় স্থল থাকে এবং চারপাশে পানি থাকে, ওই রকম দ্বীপের কথা যেন আমরা সাধারণ অর্থে বুঝতে পারছি। আর যদি আমরা ব্যাখ্যা করতে যাই, বিশেষ অর্থটা বুঝতে যাই, তাহলে দেখা যাবে যে অনন্ত কাল স্রোতের মধ্যে, প্রতিকূল সময়ের মধ্যে, বাঁকা জল যে খেলা করছে, প্রতিকূল সময়ের মধ্যে একজন শিল্পী তার সকল শ্রেষ্ঠ শিল্পকে নিয়ে যেন অপেক্ষা করছে, এবং তার মধ্যে এক ধরনের শঙ্কা রয়েছে। কি ধরনের শঙ্কা, যে সময়ের স্রোতে বিলীন হয়ে যাবার শঙ্কা আছে তার মধ্যে। পাশাপাশি তার যে কাজ, হ্যাঁ, তার যে কর্ম, সেই কর্ম গ্রহণযোগ্যতা পাবে কিনা, তার কর্ম গ্রহণযোগ্যতা পাবে কিনা সেটিরও একটি ভয় তার মধ্যে রয়েছে। কর্ম গ্রহণযোগ্যতা পাবে কিনা সেটিরও একটি ভয় রয়েছে। তাহলে আমরা কবির মধ্যে দুই ধরনের শঙ্কা দেখতে পাচ্ছি, তাই না? দুই ধরনের শঙ্কা বা ভয় আমরা দেখতে পাচ্ছি। তারপর কি বলা হচ্ছে, যে তরু ছায়া মসি মাখা শব্দটির অর্থ একটু বুঝে নেই। তরু শব্দের অর্থ আমরা জানি গাছ, ছায়া মানে কি গাছের ছায়া,
তরু ছায়া মসি মাখা, মসি শব্দের অর্থ কি? কলম। আমরা ভাব সম্প্রসারণ পড়েছিলাম না যে অসির চেয়ে মসি শক্তিশালী, অর্থাৎ তলোয়ারের চেয়ে কলমের শক্তি বেশি। সেই জায়গা থেকে আমরা সেই শব্দের অর্থটি জেনেছিলাম যে মসি হচ্ছে কলম। এখানে কি বলা হচ্ছে যে তরু ছায়া মসি মাখা, অর্থাৎ কলমের কালিতে আঁকা গাছের ছায়া, অর্থাৎ এত বেশি বর্ষণ মুখর একটা পরিবেশ, চারপাশের অবস্থাটি এই রকম যে মনে হচ্ছে যেন একেবারে কালির মতন হয়ে আছে, অন্ধকার হয়ে যায় যখন আমরা দেখি যখন বর্ষণ মুখর একটি দিনের কথা আমরা যদি চিন্তা করি, সেই সময় কি হয় যে চারপাশ যেন অন্ধকারে ছেয়ে গেছে। এই দূরের যে গাছগুলো রয়েছে, নদীর ওপারের যে গাছগুলো রয়েছে, সেগুলোর রং সাধারণত কেমন দেখতে পাওয়ার কথা? সবুজ দেখতে পাওয়ার কথা, কিন্তু সেই অন্ধকারের কারণে কি হচ্ছে যে মনে হচ্ছে যে সব যেন কালো হয়ে আছে। এখানে একটি চমৎকার উপমা তিনি ব্যবহার করছেন যে তরু ছায়া মসি মাখা, অর্থাৎ গাছের ছায়া বা গাছগুলোকে দেখে মনে হচ্ছে যেন কলমের কালি দিয়ে সেই গাছগুলোকে এঁকে রাখা হয়েছে। বুঝতে পেরেছি আমরা? এরপর খেয়াল করো, বলা হচ্ছে যে গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, অর্থাৎ সেই গ্রামটি যেন একদম মেঘে ঢেকে আছে। এবারে আমরা যদি বিশেষ অর্থের কথা চিন্তা করি, তাহলে এই যে অনন্ত কালস্রোত, মহাকাল, যেই কালস্রোত, যেই সময়ের প্রতিকূল অবস্থার মধ্যে একজন শিল্পী বা একজন কবি বসে আছেন বা দিন যাপন করছেন, সেই জায়গাটিতে সেই সময়টাতে চারপাশের প্রতিবন্ধকতার কথা যেন তিনি বোঝাচ্ছেন, বা চারপাশে নানান রকমের প্রতিকূলতার কথা যেন তিনি বোঝাচ্ছেন। কিসের কথা? প্রতিকূলতা বা প্রতিবন্ধকতার কথা যেন তিনি বোঝাচ্ছেন, যেগুলোর কথা ভেবে তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা একটা শঙ্কা দেখতে পাচ্ছি যে সময়ের স্রোতে তার সেই কর্ম বিলীন হয়ে যাবে, নাকি সেই কর্ম গ্রহণযোগ্যতা পাবে কিনা, এই ধরনের একটি শঙ্কার জায়গা আমরা দেখতে পাচ্ছি। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, অর্থাৎ সেই ছোট ক্ষেতের মধ্যে, সেই সংসারের মধ্যে সে একা বিরাজ করছে। আমরা প্রত্যেকেই অনেককে নিয়ে থাকবার পরেও যদি আমরা চিন্তা করি, আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু একা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, আচ্ছা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। এইটুকুন অংশ ছিল আমাদের দ্বিতীয় স্তবক। তৃতীয় স্তবকের দিকে আমরা মনোযোগী হই। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এবার এই শঙ্কার জায়গা থেকে একটি আশাব্যঞ্জক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আশাব্যঞ্জক, কেমন আশাব্যঞ্জক? আমরা সাধারণ অর্থের কথা যদি চিন্তা করি, যে সাধারণ অর্থে দেখা যাচ্ছে যে এই কৃষক একা বসেছিল এবং পরবর্তী সময়ে তার মনেও হচ্ছিল যে আমি কি আসলে এখান থেকে বেরোতে পারবো কিনা, এটি আমরা সাধারণ অর্থে বলতে পারি। এখন বিশেষ অর্থের কথা আমরা যদি চিন্তা করি, যে কবি এমন সৃষ্টি কর্মগুলোকে নিয়ে বসে আছেন, তার কাছে মনে হচ্ছে যে মহাকাল সেগুলোকে কি গ্রহণ করবে নাকি গ্রহণ করবে না, এমন একটি শঙ্কার সময়টা সে দেখতে পেল যে মহাকালই যেন তার কাছে চলে আসছে। অর্থাৎ গান গেয়ে তরিবে কে আসে পড়ে, অর্থাৎ কোনো একজন মাঝি আসছে, তরিতে করে কোনো একজন মাঝি, কোনো একজন মেয়ে যেন আসছে, অর্থাৎ মহাকাল যেন আসছে। তাহলে এই তরি কিসের প্রতীক? আমরা আগেই বলেছি যে মহাকালকে নির্দেশ করা হচ্ছে। দেখে যেন মনে হয় চিনি উহারে, অর্থাৎ এই যে আশা ব্যঞ্জনার কথা আমরা বলছি, যে আশার তৈরি হচ্ছে, যে আমি যেন তাকে চিনতে পারছি। এবং সে কি করছে? যে ভরা পালে চলে যাচ্ছে, কোনো দিকে চাইছে না, এবং ঢেউগুলো নিরুপায় হয়ে যাচ্ছে, অর্থাৎ মহাকাল তার প্রবহমানতা নিয়ে, অর্থাৎ সময় কি করছে? সময় কখনোই থেমে থাকে না, তাই না? সময় কখনোই থেমে থাকে না, মহাকাল কখনোই কারোর জন্য অপেক্ষা করে না। সে কি করে? সংসার বা পৃথিবী থেকে সকল সুন্দর বিষয়গুলোকে গ্রহণ করে, তারপর সে তার মতন করে প্রবাহিত হয়ে যায়, সময় তার মতন করে প্রবাহিত হয়ে যায়। এখন এই মহাকালকে দেখে, অর্থাৎ এই সময়কে দেখে কবির যেন মনে হচ্ছে যে তার সকল সুন্দর সৃষ্টিগুলো হয়তো মহাকাল গ্রহণ করবে। এরপর খেয়াল করো কি হচ্ছে, যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি, কুলেতে এসে যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে।
তিনি সেই তরীর যে নেয়ে আছে অর্থাৎ মাঝি আছে তাকে সে কি করছে, অনুনয় করছে। এটি আমরা দেখছি সাধারণ অর্থে। আর যদি বিশেষ অর্থের কথা আমরা চিন্তা করি, বিশেষ অর্থে কি হচ্ছে যে মহাকালকে কি করছেন, মহাকালকে অনুনয় করে, লিখবো আমরা, অনুনয় করে কবি বলছেন যেন তার শ্রেষ্ঠ শিল্পকে মহাকাল বা সময় গ্রহণ করে। কবি অনুনয় করে বলছেন, কাকে অনুনয় করে বলছেন, কাকে অনুরোধ করে বলছেন, সময়কে অনুরোধ করে বলছেন, মহাকালকে সময় অনুরোধ করে তিনি বলছেন যে তার সকল সৃষ্টিগুলো যেন সে গ্রহণ করে, সেই সৃষ্টিগুলো গ্রহণ করে সে যাকে ইচ্ছা তাকে দিতে পারে। অর্থাৎ কবির এতদিনকার যেই কর্ম, সেই কর্ম সে কালের কাছে, সময়ের কাছে তুলে দিতে চাইছে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। অর্থাৎ কি বলছেন কবি, কবি সময়কে বলছেন, মহাকালকে বলছেন যে আমার সকল শ্রেষ্ঠ শিল্পকে তুমি তুলে নিয়ে যাও। এবং সেই শিল্পকে সে কি করেছে, থরে বিথরে সাজিয়ে দিয়েছে। এবং ওই তরণীর যে নে অর্থাৎ মাঝি, সে কি বলছে যে সকল শ্রেষ্ঠ শিল্পের ঠাঁই আছে, সকল শ্রেষ্ঠ শিল্পের ঠাঁই আছে বা জায়গা আছে মহাকালের কাছে, বা মহাকাল সকল শ্রেষ্ঠ শিল্পকেই গ্রহণ করে নেয়। কিন্তু যখন কবি নিজেকে বলছেন যে আমাকে নাও, আমাকে তুমি করুণা করে আমাকেও গ্রহণ করো, তখন কি উত্তর করছে, বলছে ঠাঁই নাই, ঠাঁই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কবিতাটির শেষ হচ্ছে কিভাবে, কবিতাটির শেষ হচ্ছে করুণ রসের মধ্য দিয়ে, করুণ রসের মধ্য দিয়ে। এবং বলা হচ্ছে যে এইখানেই যেন নিহিত রয়েছে কবিতার প্রাণ, এই সোনার তরী কবিতার প্রাণ নিহিত রয়েছে কোথায়, করুণ রসের মধ্যে এই সোনার তরী কবিতার প্রাণ। এখানে কি বলছে যে শূন্য নদীর তীরে রহিনু পড়ে, এটা এর মধ্য দিয়ে যেন একটা অনিবার্য মৃত্যুর ইঙ্গিত দেওয়া হচ্ছে, যে মৃত্যুকে আমরা কখনো কি করতে পারি না, অস্বীকার করতে পারি না, অনিবার্য মৃত্যুর ইঙ্গিত যেন এখানে আমরা পাচ্ছি। তাহলে সেই মাঝি বা মহাকালের কি উত্তর ছিল, সে বলছে যে মানুষের ঠাঁই নাই, ঠাঁই আছে তার কর্মের। কিসের ঠাঁই নাই, মানুষের, ব্যক্তি মানুষের ঠাঁই নাই। এই যে অহংয়ের কথা বলছিলেন রবীন্দ্রনাথ, সেই অহংয়ের দ্বারা এটি বোঝানো হচ্ছে যে মানুষের ঠাঁই নাই, ঠাঁই আছে সৃষ্টির বা কর্মের বা শিল্পের। ঠিক আছে, মানুষের ঠাঁই নাই, ঠাঁই আছে সৃষ্টির বা কর্মের বা শিল্পের। দেখো এই যে একটা মায়াময় করুণ ব্যঞ্জনা, এই মায়াময় করুণ ব্যঞ্জনার মধ্য দিয়ে কিন্তু সোনার তরী কবিতাটি শেষ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যার মধ্য দিয়ে তিনি একটি বাক্য বা একটি বিষয়, একটি সিদ্ধান্তের কথা, একটি দর্শন ভাবনার কথা উন্মোচন করছেন বা উপস্থাপন করছেন, যেখানে তিনি বলতে চাইছেন যে সাধকের স্থান নাই, স্থান রয়েছে সাধনালব্ধ ফসলের। এই বাক্যটি আমরা লিখব যে সাধকের স্থান নাই, স্থান আছে সাধনালব্ধ বিষয়ের। সাধকের স্থান নাই, স্থান আছে সাধনালব্ধ বিষয়ের। তো কবিতা পাঠের মধ্য দিয়ে আমরা এই রূপক অর্থাৎ রূপকাশ্রয়ী সোনার তরী কবিতার অন্তরালে
রবীন্দ্রনাথ ঠাকুর কোন দার্শনিক চেতনাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন বা উপস্থাপন করেছেন সেই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। এ পর্যায়ে যদি আমাদের কারোর কোনো এই বিষয় সম্পর্কিত আজকের পাঠ থেকে কোনো প্রশ্ন থেকে থাকে আমরা একটু হাত তুলব যাতে আমরা প্রশ্নগুলো শুনতে পারি। এই ফাঁকে আমরা একটু পাঠ পরিচিতির অংশ থেকে কয়েকটি বিষয় একটু স্মরণ করাতে চাই যে সোনার তরী কবিতাটি সোনার তরী কাব্যগ্রন্থেরই নাম কবিতা। এটি খুব গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক, অর্থাৎ সোনার তরী নামে একটি কাব্যগ্রন্থ ছিল, সেই কাব্যগ্রন্থের মধ্যে সোনার তরী নামে একটি কবিতা ছিল বলে বলা হচ্ছে যে এটি সোনার তরী কাব্যের নাম কবিতা। গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এরপর খেয়াল করব আমরা একটু শেষের দিকে চলে যাব যে সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এর অধিকাংশ পংক্তি হচ্ছে ৮ এবং ৫ মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। আর মাঝখানে যে বাক্যগুলো আমরা ছেড়ে দিলাম বা পড়লাম না, এই সময় পাঠ করলাম না, সেই অংশগুলো তোমরা নিজেরা একটু পাঠ করে নিও। সেখান থেকেও নৈর্ব্যক্তিক প্রশ্ন হবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শব্দার্থ এবং টিকাগুলো আমরা ভীষণ মনোযোগ দিয়ে পড়বো। আমরা কবি পরিচিতির অংশও পড়েছিলাম। এগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে পাঠ করি তাহলে আমাদের পক্ষে জ্ঞানমূলক বা বহু নির্বাচনী অভিক্ষার উত্তর করা সম্ভব। পাশাপাশি কবিতাটি যখন পড়ছিলাম তখন প্রত্যেকটি চরণ যে ব্যাখ্যা করছিলাম সেই ব্যাখ্যার অংশগুলো আমাদের অনুধাবনমূলক প্রশ্নের উত্তর করতে সহযোগিতা করবে। হাত তুলেছে ফরিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। বেতন বেশি জিজ্ঞাসা চাইছিলাম। আচ্ছা, এই বিষয়ে আমি বেতন কয় মাসে দিতে হবে? এই বিষয়ে আমি উত্তর দিতে পারবো না তোমাকে। আমরা তো ডিসেম্বর প্রশাসনিক কারোর সঙ্গে ফোন করে একটু জেনে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি লিখেছো? ৮ আর ৫। আচ্ছা, আমরা যখন মাত্রা বিশ্লেষণ করে কবিতা বুঝতে যাই তখন দেখা যায় যে এই যে গগনে গরজে মেঘ, এটিকে আমরা যদি ভাঙি এখানে আমরা ৮টি মাত্রা পাই। ঘন বর্ষা, ঘন বর্ষা, ঘ নো বর্ষা, এখানে রয়েছে 5টি মাত্রা। গগনে গরজে মেঘ, ঠিক আছে, গগনে গরজে মেঘ, তাহলে কতটি হলো? 8। ঘন বর্ষা 5, ঠিক আছে, এই হচ্ছে 8 5। আর কেউ কি হাত তুলেছি আমরা? তাহলে এটিকে আমরা কি ধরনের কবিতা বলছি? রূপকাশ্রয়ী কবিতা বলছি। যেই রূপকাশ্রয়ী কবিতার মধ্য দিয়ে মানুষের জীবনের এক চিরন্তন সত্যকে প্রকাশ করা হয়েছে যে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হবে, কিন্তু সেই মৃত্যুর মহিমান্বিত হতে পারে যদি তার শ্রেষ্ঠ কোনো শিল্প থাকে, শ্রেষ্ঠ কোনো কর্ম থাকে। এবং আরেকটি বিষয় কি, যে সৃষ্টিশীল যে মানব সত্তা তাদের স্বরূপকে এখানে উপস্থাপন করা হয়েছে, তাদের পরিণতির কথা বলা হচ্ছে। সৃষ্টিশীল মানব সত্তার স্বরূপ এবং পরিণতির কথাও এখানে বলা আছে। এবং মহৎ সৃষ্টিকর্ম যে কখনোই নষ্ট হয়ে যায় না, আমরা এই পয়েন্টগুলো লিখে রাখবো যে মহৎ সৃষ্টিকর্মের অবিনশ্বরতা, মহৎ সৃষ্টিকর্ম কখনোই নষ্ট হয়ে যায় না, এই প্রসঙ্গের অবতারণা রয়েছে। পাশাপাশি আমরা যেটা বলছিলাম যেটি প্রতীকাশ্রয়ী কবিতা, এবং এই প্রতীকাশ্রয়ী কবিতার মধ্যে একটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন, একটি দার্শনিক ভাবনার কথা জানিয়েছেন যে সাধকের স্থান নাই, স্থান আছে সাধনা লব্ধ সৃষ্টির বা বিষয়ের। আগামী ক্লাসে আমরা অপরিচিতা গল্প পড়তে শুরু করব। তোমরা প্রত্যেকে গল্পটি পাঠ করে নেবে, শব্দার্থ টিকার অংশ দেখবে, আমরা ধারাবাহিকভাবে সেই অংশটি নিয়েও কথা বলবো।